দেশের কথা দশের কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আমরা দেশ টিভির রাতের এই আয়োজনে এমন একটি প্রসঙ্গ বেছে নিয়ে থাকি যেটি কোনো না কোনোভাবে আমাদের দেশের অধিকাংশ মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্পর্শ করেছে, বা যেই জিনিসটি বা যে প্রসঙ্গটি হয়ে উঠেছে অত্যন্ত আলোচ্য বিষয়। সেরকম একটি বিষয় আজকে আমরা বেছে নিয়েছি এবং আমাদের কথা বলবার বিষয়ের জন্য আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি অপরাধ ও কৈশোর তারুণ্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে সম্প্রতি ঢাকার কলাবাগানে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোচনা চলছে, কারণ সেই ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত অভিযুক্ত এবং ভুক্তভোগী উভয়ই অপ্রাপ্তবয়স্ক বা তাদের বয়স 18-র নিচে। শুধু যে কলাবাগানের এই ঘটনাটি সেটিই নয়, সম্প্রতি এমন বেশ কিছু ঘটনায় গণমাধ্যমে খবর হয়েছে যেখানে অভিযুক্ত এবং ভুক্তভোগী তারা উভয় পক্ষই 18-এর নিচে। বাংলাদেশের শিশু আইন 2013 অনুযায়ী 18 বছর বা এর কম বয়সী যেসব শিশু কিশোরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে তাদেরকে জেলে নেবার বদলে উন্নয়ন কেন্দ্রে পাঠাতে হবে, যেন তারা সংশোধিত হয়ে স্বাভাবিক জীবনে আবারও ফেরত আসতে পারে। 2019 সালের অগাস্ট সেপ্টেম্বর মাসের কথা যদি আপনাদের স্মরণে থাকে তাহলে নিশ্চয়ই মনে রয়েছে যে কিশোর গ্যাং কেন্দ্রিক বেশ কয়েকটি অপরাধ এবং খুনের ঘটনা সেই সময় আলোচনায় উঠে এসেছিল, এবং যে কারণেই এর পরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পদক্ষেপ এবং নজরদারি বাড়িয়ে দিয়েছিল। জানা যায় শিশু কিশোরেরা চুরি, ছিনতাই থেকে শুরু করে ধর্ষণ এবং হত্যার মতন এরকম বড় বড় অপরাধে যুক্ত হয়ে যাচ্ছে। কেন এমন ঘটছে, এর পেছনের নিয়ামকগুলো কি, আর অপরাধের সঙ্গে শিশু কিশোরদের জড়িত হবার পেছনে বাবা মা বা অভিভাবক এবং বৃহত্তর অর্থে এই সমাজের দায় কতটুকু রয়েছে, আজকে আমাদের এই আলোচনায় আমরা সেই সবগুলো বিষয় খতিয়ে দেখতে চাই। আর এই নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন 3 জন অতিথি, যিনি স্টুডিওতে আছেন। আগে চলুন তার সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সৈয়দ শাইখ ইমতিয়াজ। এছাড়া আরও রয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি মুখলেসুর রহমান, এবং রয়েছেন বেলার প্রধান নির্বাহী মানবাধিকার কর্মী এবং আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর ইমতিয়াজ, আপনাকে দিয়ে আজকে শুরু করতে চাই। এই যে প্রসঙ্গ অপরাধ, এবং সেখানে আমরা দেখছি যে যারা 18-এর নিচে অপ্রাপ্তবয়স্ক জুভেনাইল ক্রাইম, সেই সংখ্যাটিকে আসলে বাড়ছে, আপনাদের পর্যবেক্ষণ কি? আনডাউটেডলি আপনি যদি একটা বিষয় দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের ডেমোগ্রাফিক প্রোফাইলেও কিন্তু আমাদের এই তরুণ জনসংখ্যার হারটা অনেক, তো দুটো বিষয় এখানে ঘটছে। একটা বিষয় হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে এই জেনারেশন কিন্তু বড় হচ্ছে প্রযুক্তির একেবারে প্রভূত উন্নতি কিংবা পরিবর্তনের মধ্য দিয়ে। আমি উন্নতি শব্দটা খুব সাবধানতার সাথে ব্যবহার করতে চাই। এবং ক্রমান্বয়ে যেটা হচ্ছে যে একটা সময়ে অপরাধের সুযোগটা অনেক কম ছিল, এখন কিন্তু অপরাধের সুযোগটা অনেক বেড়ে গিয়েছে। আর একটা বড় বিষয় ঘটছে যে জন্য আমার মনে এটা হচ্ছে, যেমন একটা সময়ে যৌথ পরিবার ছিল। আপনি যদি বাংলাদেশের পরিবারের কাঠামো দেখেন তাহলে আমাদের দেশে কিন্তু পরিবারের কাঠামোগুলো এখন ডমিনেন্ট ফিগার বলছে যে অনুপরিবার, শুধু শহরাঞ্চলে না গ্রামাঞ্চলেও। তো একটা শিশু যখন যৌথ পরিবারে বড় হয় তখন সে যেভাবে পারিবারিক সাপোর্ট কিংবা চৌহদ্দির মধ্যে থাকে, তাকে যেভাবে দেখাশোনা করার লোক থাকে, অনুপরিবারগুলোতে কিন্তু সেটা ঘটে না। ঠিক একই সাথে যদি আপনি দেখেন যে এর পাশাপাশি আমাদের আকাশ উন্মুক্ত হয়ে গিয়েছে, টেকনোলজির কল্যাণে এখন আমাদের বেডরুমও কিন্তু আর আগের মতো সংরক্ষিত নেই। সুতরাং সেখানেও প্রবেশ করেছে অনেক পরিবর্তন, এবং এই পরিবর্তনগুলোর সাথে সন্তানরা কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে বা নেবে সেই জায়গাটাতে কিন্তু অভিভাবকের একটা বিরাট দায়িত্ব রয়েছে, যেটা অধিকাংশ অভিভাবকই করতে পারছে না। আমি তো অনেক শিক্ষিত অভিভাবককেও দেখি যে তার সন্তানকে কিভাবে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে হবে সেটাও তারা করতে পারছে না। তারা জানেনই না যে আসলে শুধুমাত্র একটা সন্তান জন্ম দিলেই সেই সন্তানের বাবা হওয়া যায় না। আমি প্রাইমারিলি বাবাদের কথা বলছি, মায়েদের ক্ষেত্রেও টু সাম এক্সটেন্ট এটা সত্য, কিন্তু আমি মূল দায়িত্বটা বাবাদের উপরে দিতে চাই। যে অধিকাংশ বাবাকেই কিন্তু আমি তাদের দায়িত্ববোধের জায়গাটা, আমি এটা নিয়ে গবেষণা করছি, আমি পরে বলবো, সেখানে আমি দেখছি না যে বাবারা কিন্তু ভাবতেই পারছেন না
যে তাদের দায়িত্ববোধের জায়গাটা কত বড় এবং কিভাবে করতে হবে তারা কেন জানেই না। শুধু বাবা, কেন মা নয়, এবং এর সঙ্গে আরো যা আছে আমরা জানবো। তার আগে একটু ছোট করে সবার কাছ থেকে আগে শুনে নিতে চাই। সাবেক অতিরিক্ত আইজিপি মুখলেসুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে। আপনার মন্তব্য বা আপনার পর্যবেক্ষণ কি এই কিশোর অপরাধ নিয়ে, আগে সেটিই জানতে চাই। দেখুন, একটি সংক্ষিপ্তভাবে এটার একটি মানে গ্রহণযোগ্য কারণ বলা অত্যন্ত কঠিন। এটা একটা জটিল সামাজিক বিবর্তনের মাধ্যমে আমরা অতীতে যা দেখেছি এখন সেগুলো দেখতে পাচ্ছি না। ফলে এই যে সোশ্যাল যে ট্রান্সফরমেশন গুলো যেগুলো হচ্ছে সেগুলোর সাথে অনেক সময় আমরা তাল মেলাতে পারছি না, এবং পুরনো মূল্যবোধের জায়গায় নতুন মূল্যবোধের ক্ষেত্র তৈরি হয়েছে। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, অর্থনৈতিক উন্নয়নের ফলশ্রুতিতে মানুষকে আরো অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, পরিবার থেকে বাইরে আসতে হচ্ছে, নারীকে কাজ করতে হচ্ছে, নারীকে বাইরে আসতে হচ্ছে, ছেলে মেয়েদের প্রতি তার দৃষ্টি কম দিতে হচ্ছে। বাবা মা উদয়াস্ত পরিশ্রম করে সংসারটা চালাতে পারছেন কি পারছেন না সেরকম একটা অবস্থায় থাকার কারণে আমরা পরিবারের উপর যে নির্ভরশীলতার কথা বলছি, যে ছেলে মেয়েদের মানুষ করা, তাদেরকে যথাযথভাবে শিক্ষিত করা, তাদেরকে গড়ে তোলা, এই কাজগুলো বাবা মার ইচ্ছা থাকলেও অনেক সময় সেগুলো হয়ে ওঠে না। আর সকল বাবা মাই কিন্তু একরকম নয়। কোনো বাবা মা অত্যন্ত কেয়ারিং, কোনো বাবার অতখানি কেয়ারিং নয় ছেলে মেয়েদের উপর। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, সেই পরিবর্তনগুলোর কারণে একটি অভিঘাত তৈরি হচ্ছে সমাজে, এবং এগুলোর প্রতিফলন আমরা শিশু কিশোরদের মধ্যে দেখতে পাচ্ছি। শিশু কিশোররা তার বাহিরের জগৎটা তার জন্য কতখানি শিক্ষামূলক আমি বলবো না, তার বাইরের জগৎটা কতখানি তার জন্য বন্ধুভাবাপন্ন, ফ্রেন্ডলি, সেটাও কিন্তু দেখতে হবে। আজকে বাইরের জগতের যা অবস্থা তৈরি হয়েছে, সেখানে অপরাধ প্রবণতা, সেখানে মানুষের উদগ্র লোভ, সেখানে অসুস্থ প্রতিযোগিতা, সেখানে অনুপার্জিত রোজগার, সেখানে ভূমিদস্যুতা, সেখানে জলদস্যুতা, সেখানে ব্যাংকে দস্যুতা, মানুষের ভিতরে নৈতিকতার অবক্ষয় এবং ন্যায় অন্যায় সমস্ত এক ক্ষেত্রে বিলীন হয়ে গিয়ে যে এক ধরনের নেতিবাচক মূল্যবোধ তৈরি হয়েছে সমাজে, তার প্রতিফলনও কিন্তু আমাদের শিশুদের মধ্যে চলে আসছে। আমরা যতই পরিবারের কথা বলি না কেন, পরিবারকে দায় নিতে হবে, বা পরিবার যদি সুস্থ না থাকে তাহলে ছেলে মেয়ে সুস্থ হবে না, এই পরিবারটি সেই আগের পরিবারে আপনি কখনোই আর ফিরে যেতে পারবেন না। সেই পারিবারিক বন্ধন আমরা কখনো পাবো না। আমরা যদি যে ধারায় আমাদের অর্থনৈতিক উন্নয়নগুলো হচ্ছে সেই উন্নয়নটা চলতে থাকে, তাহলে তারই একটি ফলশ্রুতি হবে যে আমরা সেই একক পরিবারের দিকে যাব, এবং মানুষ বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত হতে থাকবে, এবং দেখা যাবে যে সিঙ্গেল মাদার, আবার কিছুদিন পরে আমরা দেখতে পাবো যে সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, পরিবারের আরো সংক্ষিপ্তকরণ, এবং এগুলো বোধহয় আমি মনে করছি যে এগুলো খুবই অনিবার্য বিষয়। তবে সেগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই অবস্থা যে আসবে ভবিষ্যতে, সেটাকে প্রেডিক্ট করতে হবে, সেটাকে আমাদের অনুসন্ধান করে সেগুলো যেন শিশুদের উপর প্রভাব বিস্তার করতে না পারে, সেই জায়গাগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। আমরা উন্নয়নের ধারার দিকে যাচ্ছি, কিন্তু উন্নয়নের বাই প্রোডাক্ট হিসেবে যে সমস্ত অপরাধ প্রবণতা অথবা নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো তৈরি হচ্ছে এবং শিশুর উপর অভিঘাত তৈরি করছে, সেই জায়গাগুলোকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এখন থেকে ব্যবস্থা না নিতে পারি, তাহলে আজকে যে কিশোর গ্যাং এর কথাই বলেন, বেবি গ্যাং এর কথা বলেন, পাড়ায় পাড়ায় মাস্তানি বলেন, এগুলো কিন্তু বাড়তেই থাকবে, এবং শিশুদের ভিতরে এই প্রবণতাটা আমরা ক্রমে আরো বেশি লক্ষ্য করতে থাকবো। শুধুমাত্র অনেক ধন্যবাদ আপনার কাছে। আবারও এসে শুনবো, আপনি খুব দারুণভাবে অনেকগুলো বাস্তবতাকে চিহ্নিত করেছেন, এবং আমরা এই বাস্তবতা একটি একটি করে কারণগুলোকে খতিয়ে দেখবার আজকে একটি প্রয়াস নিতে চাই। তবে তার আগে সংক্ষেপে সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার বক্তব্য, আপনার পর্যবেক্ষণ এই কিশোর অপরাধ এবং আমাদের দেশের বাস্তবতা, সেটি নিয়ে জানতে চাই সংক্ষেপে। জি, আসলে আগের দুজন বক্তা কিন্তু তাদের নিজস্ব অবস্থান থেকে বেশ বিস্তারিত বলেছেন,
একজন সমাজকর্মী হিসেবে আমি অবশ্যই তাদের সকল বক্তব্যকে এন্ডোর্স করি। তবে আরেকটা জিনিস আমি এন্ডোর্স করতে চাই, তা হচ্ছে মূল্যবোধের অবক্ষয় তো একদিনে ঘটে না। এটা ঘটবার পিছনে আরেকটা বড় কারণ কি কাজ করে জানেন? অপরাধীর শাস্তি না পাওয়া। হ্যাঁ? আমরা অনেক জায়গাতে দেখেছি অনেক বড়, বড় ঘটনা ঘটে যায় কিন্তু অপরাধী শাস্তি পায় না। আজকে হয়তো আমরা কিশোর অপরাধ নিয়ে চিন্তা করছি। যখন বড় মানুষই শাস্তি পায় না, কিশোর মন তখন এটাই হয়তো ভাবতে শিখে যে এটা হচ্ছে হিন্দি সিনেমার সেই নোংরা জগৎটা যেখানে আমরা অপরাধ করব কিন্তু হয়তো শাস্তি পাবো না। তো এই যে আইনের প্রয়োগ না হওয়া এবং অপরাধীর শাস্তি না পাওয়া আর দুষ্টের দমন হওয়া, যখন চোখের সামনে সারাক্ষণ আমরা দেখতে থাকি, শুধু এই ক্ষেত্রে না, নারী নির্যাতন বা কিশোর অপরাধের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই আমরা যখন দেখতে থাকি যে বড় বড় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যারা অপরাধী তারা কেবল পার পাচ্ছে না, তারা সমাজে প্রতিষ্ঠা পাচ্ছে, তারাই সমাজে পূজনীয় ব্যক্তিত্ব হয়ে যাচ্ছে, তখন কিন্তু সমাজের অন্য সকলের সাথে সাথে কিশোর এবং তরুণেরাও ভাবতে শিখে যায় যে তারা সকল কিছুর ঊর্ধ্বে এবং তারা যে অপরাধগুলো করছে এই অপরাধগুলো খুব স্বাভাবিক এবং এইগুলো এই বয়সে এরকম কর্মকাণ্ড করাই যায়, ধরা পড়ে গেলেই বিপদ। কাজে আমি সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত সকল কিছুর যে ব্যাখ্যা ওনারা দিয়েছেন তার সাথে একমত। আমি কিন্তু রাষ্ট্রীয় একটি ব্যর্থতা এবং রাষ্ট্রীয় একটি উদাসীনতার দিকেও নজর দিতে যাচ্ছি, তা হচ্ছে আইনের প্রয়োগ না করা এবং দুষ্টের দমন না করা আর শিষ্টের পালন না করা। অনেক ধন্যবাদ সৈয়দা রিজওয়ানা হাসান। ঠিক এই জায়গাটিকে ধরেই ডক্টর ইমতিয়াজ আপনার কাছে আসতে চাই। আমি এই প্রসঙ্গটি নিয়ে যখন বেশ কিছু বাইরের আন্তর্জাতিক কিছু গবেষণা বা কিছু রিপোর্ট আমি একটু দেখবার চেষ্টা করছিলাম, মাত্রই রিজওয়ানা হাসান যে কারণটির কথা বলছিলেন যে যখনই ক্রিমিনোলজি নিয়ে কথা হয় সেখানে একটি বিষয় কিন্তু আসে যে ব্রডার সেন্সে সমাজে অপরাধীরা যদি পার পেয়ে যায় এবং তার যদি শাস্তি বা সাজা হওয়ার প্রবণতা যদি কম থাকে, সেটি অনেক ক্ষেত্রেই দেখা যায় পরবর্তী অপরাধকে উৎসাহিত করে, যেটি মাত্রই সৈয়দা রিজওয়ানা হাসান বললেন। তো আপনার বক্তব্য বা মন্তব্য? এটা ঠিকই, উনি যেটা বলেছেন দ্বিমত করার তো কোনো অবকাশ নেই যে সেটা একটা ইনফ্লুয়েন্স অবশ্যই ফেলে। তবে আমরা শিশুদের নিয়ে গবেষণা করতে গিয়ে কিন্তু আপনি গ্লোবাল স্টাডিজগুলো যদি দেখেন তাহলে বলা হয় যে শিশুদের অপরাধ প্রবণতার দিকে ঝোঁকার ক্ষেত্রে তার পারিবারিকভাবে তার বাবা মার সম্পর্ক এবং তার বাবা মা যে ধরনের অ্যাক্ট করে সেটা কিন্তু তাকে প্রাইমারিলি ওদিকে তাকে বলতে পারেন এক ধরনের ঠেলে দেয়। যেমন ধরেন যদি বাবা মার মধ্যে পারিবারিক সম্পর্ক ভালো না থাকে, আপনি মেজরিটি ক্ষেত্রে দেখবেন যে শিশুরা যারা এই ধরনের অপরাধ প্রবণতার সাথে সংযুক্ত হচ্ছে তারা যে সমস্ত পরিবার থেকে এসে, একটা হচ্ছে সেখানে পারিবারিক কাঠামো, যেটা আমি বললাম যে আগে বাবা মা সমস্ত আত্মীয় স্বজন মিলে একটা পরিবার ছিল, সেটা ভেঙে নতুন একটা পরিবার তৈরি হচ্ছে, অনুপরিবার। সেখানে কিন্তু বাবা মা প্রপারলি ব্যালেন্স করতে পারছেন না, মা বাইরে কাজ করছেন, তাহলে বাবাকে সেই দায়িত্বটুকু নেওয়ার কথা, কিন্তু বাবা সেটা করছেন না, সেখানে একটা বড় প্রবলেম তৈরি হচ্ছে। সেকেন্ডলি, যে অবশ্যই একটা বড় জিনিস আমাদের সমাজে আমরা লক্ষ্য করে দেখবেন যে এই ধরনের অপরাধগুলো, যে কিশোর গ্যাংয়ের কথা আপনি বলেছেন, মেজরিটি কিন্তু এসছে হয় মিডল ক্লাস থেকে নাহলে আপার ক্লাস থেকে, এই গ্যাং কালচারের সাথে যারা জড়িয়ে যাচ্ছে। তাহলে সেখানে কি সমস্যাটা হচ্ছে? একটা তো অবশ্যই এদের সামনে এই সমাজে অন্যায় করে পার পেয়ে যাওয়ার একটা উদাহরণ থাকছে, কিন্তু মেজরিটি শিশুই তো সেখানে জড়াচ্ছে না, তাহলে তারা জড়াচ্ছে না কেন? সব শিশুরই তো তাই হওয়ার কথা। সেখানে কিন্তু পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ একটা, আমি বলবো যে আপনার সেফগার্ড হিসেবে আবির্ভূত হয়। নিশ্চয়ই পরিবার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ডক্টর ইমতিয়াজ, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আপনি অনুপরিবারের কথা বলছিলেন বা একক পরিবারের কথা বলছিলেন। আপনি ইউএস, ইউকে বা উন্নত দেশের মধ্যে যদি আমরা এই দুটোকে উদাহরণ হিসেবে নেই, সেই দেশগুলোতে কি আসলে আর একান্নবর্তী পরিবার রয়েছে, নাকি আসলে অনুপরিবারের সংখ্যা সেখানেও বেশি দেখছি? সেই দেশগুলোতে আপনি অপরাধ প্রবণতার অবস্থা জানেন, সেই বাস্তবতাটাই আপনার কাছে জানতে চাই। আপনি দেখবেন যে আমি আপনাকে ডিটেইল এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই সমস্ত দেশে কিন্তু কিশোর অপরাধ, ড্রাগ, ইভেন রেপ, এখানে একটা বিরাট অংশের শিশুরা জড়িত আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা নিয়ে গবেষণা করি, পৌরুষ, আমার নিজের এক্সপার্টিস যেখানে, এখানে কিন্তু অনেকগুলো কথা ওনারা দুজন বলেছেন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মডেলিং, আমি কিভাবে নিজেকে প্রকৃত পুরুষ হিসেবে দাবি করতে পারি, সেটার একটা প্রেসক্রিপশন কিন্তু আমার সমাজ আমাকে দিয়ে দেয়। যে জায়গাটাতে রিজওয়ানা আপা খুব সুন্দর করে বলছিলেন, ইম্পিউনিটি,
বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো, মেরে ফেলে তার শাস্তি হচ্ছে না, তখন আমি কি শিখলাম? পুরো বাংলাদেশের সামনে শিখলাম যে আমরা মেরে ফেলে, এরকম একটা ব্যক্তিত্বকে মেরে ফেলে, ফাদার অফ দ্য নেশনকে মেরে ফেলেও কিন্তু শাস্তি না পেয়ে এই দেশে থাকা যায়। তাহলে পরের তো মৃত্যুগুলো খুব স্বাভাবিক হয়ে গেল। এখন যদি আওয়ামী লীগের সময় বলি যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের যে আমরা যে পরিবর্তন দেখছি এটা অসাধারণ, কিন্তু একই সাথে ভ্যালুজ, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন আইজিপি সাহেব, সাবেক আইজিপি সাহেব। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে এই ভ্যালুজটা নার্চার করবে কোত্থেকে? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে দেখেন কিভাবে নানাভাবে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হচ্ছে। আপনি যদি আজকে ব্যাংকে দেখেন, আপনি যদি আজকে আমাদের রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠান, সেখানে হচ্ছে, কিন্তু শাস্তিও হচ্ছে। মিডিয়াগুলো কি করছে? শাস্তিটা যত বড় করে ফলাও করে প্রচার করছে, সেখানে প্রচার করছে না, অপরাধগুলো কিন্তু সেখানে প্রচার করা হচ্ছে। ডক্টর ইমতিয়াজ, এখানে আমি শেষ করে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, আমি ভুলে যাব না হলে সরি, আরেকটা বিষয় যেটা হচ্ছে এখান থেকে ব্যক্তিগতভাবে আমি কি ধরনের পুরুষ হতে চাই। আমার সামনে একটা প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, আমি অর্থ চাই, আমি ক্ষমতা চাই, আমি নারী চাই, এবং সেটাই মুখ্য। যে লোকটা সারা জীবন ধরে সৎ থাকলো, এই সমাজ কি তাকে অ্যাপ্রিসিয়েট করছে? এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিষয়, সেখানে আমরা আসবো, কিন্তু তার আগে একটু যেতে চাই আপনার কাছে মুখলেসুর রহমান। আপনি শুনছিলেন যে ডক্টর ইমতিয়াজের কথায় আমরা শ্রেণী এবং লিঙ্গ এবং পরিবারের কাঠামো তিনটে বিষয়কেই পেয়েছি। যেখানে আমি আজকে ওইখানে আসবার আগে কিছু বিষয় দেখছিলাম যে আমরা যদি অপরাধকে একটু শ্রেণী বিভাজনের দিকে নিতে চাই, বিশেষ করে আমরা এই ঢাকা শহরে যখন এখন দেখছি, বলা হচ্ছে যে আরবানাইজেশন বা নগরায়নের সঙ্গে সঙ্গে, কিন্তু আপনি যে প্রসঙ্গটি খুব দারুণভাবে আনলেন, নগরায়নের সঙ্গে সঙ্গে আমাদের শহরের চরিত্র, আমাদের জনমিতি, আমাদের চাকুরি বাকুরির ধরন, জীবন ধারণ সবই পাল্টে যাচ্ছে। তো আমাদের হাতে কি এই ঢাকা শহরের বা বড় বড় শহরগুলোর এই যে এত পরিবর্তন হয়ে যাচ্ছে, তার কোনো বাস্তব স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান কিছু আছে যে কোন বয়সের কোন শ্রেণী থেকে আসা ছেলেমেয়েরা বা কোন অর্থনৈতিক অবস্থান থেকে আসা ছেলেমেয়েরা এগুলোতে জড়িয়ে পড়ছে, কেন পড়ছে, কিছু বাস্তব কি আছে আমাদের হাতে? এটা যে পরিমাপ করা সম্ভব, ওই রকম স্টাডি খুব যে একটা আছে বলে আমার কাছে মনে হয় না। আমি খুঁজে দেখেছি যে শিশুদের নিয়ে যারা কাজ করেন তারা বলে থাকেন যে এই উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তের ছেলেমেয়েরা অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমি বলবো যে সামাজিক স্ট্যাটা যেটা আছে সেইখানে সর্বত্র প্রতিটি ধাপে ধাপেই কিন্তু কিশোর অপরাধরা জড়িত। আমরা কাজ করতে গিয়ে যেটা বাস্তবতার মুখোমুখি হয়েছে দেখেছি যে বস্তিবাসীকে আমরা প্রথমেই দোষারোপ করি যে বস্তিতে বোধহয় সব অপরাধীরাই থাকে। মূলত বস্তিতে অপরাধীরা থাকে না, অপরাধী লোকগুলো গিয়ে বস্তিতে শেল্টার নিয়ে তারা সেখানে একটা সাম্রাজ্য গড়ার চেষ্টা করে, কিন্তু গরিব মানুষ যারা বস্তিতে থাকে তারা কিন্তু অপরাধের সাথে জড়িত নয়। কিন্তু তার মানে এই না যে ওই বস্তিতে কিশোররা বা শিশুরা অপরাধের সাথে জড়িত হয় না। আপনি দেখবেন যে রাস্তাঘাটেই কিছু বাচ্চা ছেলে বা মেয়ে ড্রাগ নিচ্ছে, অথবা রাত্রে যদি আপনি ঘোরেন তাহলে দেখবেন যে শিশু প্রস্টিটিউশন অথবা বাধ্য হয়ে এই পেশায় নিয়োজিত হয়ে যাচ্ছে। এগুলো এক ধরনের অপরাধ, কিন্তু তার শ্রেণীগত অবস্থান থেকে তার অপরাধের ধরনটা সেরকম। এই শ্রেণীগত জায়গায় আমি আপনাকে একটু জুড়ে দিতে চাই। শ্রেণীগত জায়গায় যেগুলো এতদিন ধরে অনেক স্টাডিজে বলা হচ্ছে যে সাধারণত গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে নগরায়ন যেখানে ঘনীভূত হয়েছে, সেই জায়গাগুলোতে অপরাধ প্রবণতা, বিশেষ করে কিশোর বা জুভেনাইল ক্রাইমের প্রবণতাটা বেশি। এবং অপরাধকে যদি আমরা গ্রাম শহর দিয়ে ভাগ করি, তাহলে বলা হচ্ছে যে শহরাঞ্চলে বা নগরাঞ্চলে অপরাধের প্রবণতা বেশি। এবং আমরা যদি অর্থনৈতিক শ্রেণী বিভাজন করতে যাই, সেখানে বলা হচ্ছে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের কিশোর অপরাধ যেরকম রয়েছে, উচ্চবিত্তের পরিবারেও রয়েছে। তো আমরা যদি অপরাধকে মোকাবেলা করতে চাই, আমাদের হাতে তো তথ্য থাকতে হবে। তাহলে আমাদের পুলিশের হাতে বলুন বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এই ধরনের স্তরীভূত তথ্য কি পরিমাণ আছে? আপনি কেমন দেখেছেন? আমরা কতখানি প্রস্তুত আসলে? দেখুন, এটা একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমাদের দেশে শিশু কিশোর যেভাবে অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে, আমি এক কথায় বলবো, তাদের ঘরের বাইরের যে এনভায়রনমেন্ট, শুধু পরিবারের ভাঙন কিংবা পরিবারের পিতামাতা তাদেরকে ঠিকঠাক মতো নজর দিচ্ছে না বলে তারা বকে যাচ্ছে, অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু শিশুটি বাইরে যাওয়ার পরেই যে পরিবেশের সাথে সে দেখছে, তার সামনে যে টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে সে যা কিছু দেখছে,
চারিদিকে একটি অপরাধ জগতের সাথে তার তার শিক্ষা হয়ে সে বড় বড় হচ্ছে, অপরাধ জগৎ থেকে সে শিক্ষাগুলো নিচ্ছে। সে হয়তো নিজে পার্সোনালি শারীরিকভাবে প্রথম দিকে অপরাধের সাথে জড়িত হয় নাই, যখন সেই স্টোরিগুলো পেতে থাকে বিভিন্ন ভাবে, এখন কেচ্ছাগুলো পাওয়া খুবই সহজ। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আপনি ভূমিদস্যুতার কথা বলেন, আপনি ব্যাংক ডাকাতির কথা বলেন, আপনি সোশ্যাল মিডিয়াতে পর্নোগ্রাফির কথা বলেন, অথবা অন্যান্য সমস্ত ক্ষেত্রে এই যে পাড়ায় পাড়ায় মস্তানি, অথবা রাজনৈতিক হিংসা হানাহানি, রাস্তায় রক্তপাত, অথবা এই যে জঙ্গিপনা, উগ্র জঙ্গিবাদের যে হেরোইজম, এই সমস্ত নেতিবাচক উপাদানগুলো আমাদের ঘরের বাইরে শিশুদের বিচরণ ক্ষেত্রে ওত পেতে বসে আছে। এবং শিশুরা তো নিজেরা হঠাৎ করে গিয়ে অপরাধের সাথে জড়িত হয় না, এদের কিন্তু গডফাদার আছে, এদের কিন্তু হায়ারার্কি আছে। ছোট শিশুর থেকে বড় শিশু, বড় শিশুর থেকে অ্যাডাল্ট থেকে আরো যারা বড় ক্রাইম করে, যারা মাফিয়া চক্র আছে, তাদেরকে আস্তে আস্তে ব্যবহার করে থাকে। আমাদের এখানে সংঘবদ্ধ ক্রাইমের অবস্থাটা কিন্তু খুব বেশি ছিল না। আজকে থেকে 30 বছর বা 40 বছর আগেও সংঘবদ্ধ অপরাধ বলতে আমরা কিছু ডাকাতি বলতাম, অথবা ঘরের সিরিয়াল চুরির কিছু কিছু সংঘবদ্ধ অপরাধ ছিল, প্রতারণার কিছু কিছু সংঘবদ্ধ অপরাধ ছিল। এখন কিন্তু আপনি দেখবেন যে ভূমিদস্যুদের একটা সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে উঠেছে, জঙ্গিদের অপরাধ চক্র গড়ে উঠেছে। এই অপরাধ চক্রগুলো তারা রিক্রুট করে এই ছোট ছোট ছেলেদেরকে, এবং তাদেরকে আস্তে আস্তে ট্রেন করে বড় করে, এবং ভবিষ্যতে তারা অপরাধের কাজের সাথে যাতে জড়িত হয়ে যায় সেই জায়গাটায় নিয়ে যাওয়ার তারা চেষ্টা করে থাকে। এখন মুশকিল হলো যে আমাদের জনসংখ্যার ঘনত্ব, আমাদের সামাজিক সুবিধাগুলো শিশুদের জন্য অতখানি অনুকূল নয়। আমি তো বলতে চাই যে এই সমস্ত প্রতিকূল অবস্থার হাত থেকে শিশুদেরকে রক্ষা করার জায়গাটা কোথায়, এই জায়গাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। শিশুরা কেন অপরাধের সাথে জড়িত হচ্ছে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে। আমি যদি পরিবারকে বলি যে পরিবারে সমস্ত প্রোটেকশন দিলে পরে শিশু যে অপরাধের সাথে জড়িত হয়ে যাবে না, এটা কিন্তু গ্যারান্টি, কোনো মতে কোনো গ্যারান্টি নাই। যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সমাজে আজকে, যে উদগ্র লোভ লালসা তৈরি হয়েছে, নীতি মূল্যবোধ মনুষ্যত্ব যেখানে বিকৃত হয়ে গিয়েছে, সেই জায়গাগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, রিজওয়ানা চৌধুরী বলেছেন, আইনের কথা বলেছেন, বিচারের কথা বলেছেন, বিচারটা যদি দ্রুত হয়ে যায়, যে কোনো অপরাধের বিচার যদি দ্রুত হয়ে যায়, সমস্ত ক্ষেত্রেই তার একটি ইতিবাচক প্রভাব পড়তে বাধ্য। এবং তখন দেখবেন যে শিশুদের ক্ষেত্রেও যে অপরাধ প্রবণতার দিকে তারা ধাবিত হচ্ছে, সেটাও আস্তে আস্তে বন্ধ হবে। কারণ তাদেরকে, শিশুদেরকে যারা অপরাধের সাথে জড়িত করে, ওই সমস্ত লোকগুলোকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। তারপর ওগুলো যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে শিশুদের অপরাধ প্রবণতা আস্তে আস্তে নিয়ন্ত্রিত হতে হবে। এটা হয়েছে মানে দশচক্রে ভগবান ভূত। অনেক ধন্যবাদ। জি, আপনার কাছে আবারও আসবো এই জায়গা থেকে। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে আসতে চাই, যখনই শিশুর প্রসঙ্গ আসে, অপরাধ হোক বা অন্য কোনো বিষয় হোক, বা জঙ্গি তৎপরতায় জড়িত হওয়া হোক, পরিবারের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা সকলেই বলেন, বাবা মায়ের উপরে সকলেই দায়টা চাপিয়ে দেন, এবং শতভাগ এই জায়গাতেই আমি একটু আপনার মনোযোগ কাটতে চাই। এখন এই প্রযুক্তির যুগে, এবং আপনি যদি দেখেন যে আমাদের শিশুরা, তারা যখন খুব ছোট তখন না হয় 24 ঘন্টা বাড়িতে বাবা মায়ের চোখের সামনে থাকে, কিন্তু বড় হতে হতে তারা স্কুলে সময় কাটাতে থাকে, এবং অধিকাংশ সময় স্কুলের পর বন্ধুদের সঙ্গে, এবং বাড়িতে ফিরেও একটা বড় অংশ বন্ধুদের সঙ্গে, সেটা স্কুল, হাই স্কুল, এমনকি কলেজে যাওয়ার আগ পর্যন্ত বা সেই অবধি পর্যন্ত। তো এই বাস্তবতায় শুধু বাবা মায়ের উপরে দায় দেওয়া কি বেশি হয়ে যায় কিনা, বা এই দায়টা আসলে সামগ্রিকভাবে আর কোথায় কোথায় রয়েছে, কার কার দায়িত্ব, একটু যদি আমাদের বুঝতে সাহায্য করেন। আপনার মাইক্রোফোনটি মিউট করা রয়েছে, একটু আনমিউট করে নিতে হবে। আমাদের নিজস্ব পরিবারের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, ধর্মীয় নেতাদের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে। দায়িত্ব কিন্তু সকলেরই আছে। আমি খুব ছোটভাবে যদি চিন্তা করি, আপনি আমাদের কথাই চিন্তা করেন যে আমরা স্বামী স্ত্রী দুজন সারাদিন
অফিসের কাজে ব্যস্ত থাকি, আমার বাচ্চা যে খেলতে যাবে, খেলার কোনো তার মাঠ নেই, তার খেলার জায়গা নেই, পাড়াপড়শির সাথে যে তার একটা বন্ধুত্ব হয়ে উঠবে সেই বন্ধুত্বেরও সুযোগ নেই। অনেক সময় অ্যাপার্টমেন্ট ভিত্তিক সমাজে পাশের অ্যাপার্টমেন্টে কে থাকে এটাও আপনি জানেন না। এখন কোভিডের সময় অনলাইনে কোনো একটা কিছু অর্ডার দিলে যদি আমি আমার বাসার ঠিকানা দিই, আমাকে বলে ম্যাডাম অ্যাপার্টমেন্ট নাম্বার বলেন। আমি বুঝাতে ব্যর্থ হই যে আমি অ্যাপার্টমেন্টে থাকি না, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট বাসায় থাকি। এই যে খুব দ্রুততম সময়ের মধ্যে মানুষের মানসিকতা বদলে গেল যে সকলেই অ্যাপার্টমেন্টে হয়তো বা থাকে। আপনি যদি ঐশী বলে একটা বাচ্চার কথা মনে করে থাকতে পারেন, একজন পুলিশ কর্মকর্তার মেয়ে, সে তার বাবাকে এবং মাকে খুন করে ফেলেছে। এইখানে দেখেন আমি মানে আমার জন্য তো, আমাদের বেশিরভাগ পরিবারের জন্য এইটা চিন্তার জগতে আনাই হচ্ছে একটা অনেক বড় বিষয়। এখন আমরা এখনো চিন্তার জগতে আনতে পারি না যে আমাদের বাচ্চারা জোরে কথা বলে ফেলবে আমাদের সাথে, মানে যেভাবে আমরা বড় হয়েছি। কাজে ওই বাচ্চাটার জীবনটা যদি চিন্তা করেন, আমি জানি না ওর পরিবার কেমন ছিল, কিন্তু তার বেড়ে ওঠা খুব স্বাভাবিক, তার বন্ধু মহল খুব স্বাভাবিক, এরকম তো আমার মনে হয় না। আমরা যেরকম বলি আমরা ধানমন্ডির বাচ্চা, আপনি বলেন আপনি বাড়ির বাচ্চা, কেউ বলে সে নীলক্ষেতের বাচ্চা। এখনকার বাচ্চারা এগুলো বলতেই তো শিখছে না। তাদের ওই ধর আমি সময় দিতে পারি না, আমার প্রতিবেশী সময় দিচ্ছে। এই যে একটা সমাজ ছিল খালি যে নানি দাদি মায়ের কাছেই আমরা বড়, তা তো না। আমাদের খেলতে গিয়ে, এই যে আপনারা বারবার শ্রেণীর কথা বলছেন, একটু রিজার্ভেশন নিয়ে আমি কথাটা বলছি, আমরা কিন্তু ছোটবেলা সবার সাথেই খেলে বড় হয়েছি। আমাদের পাড়ার যে সকলেই একরকম সামাজিক অবস্থানের ছিল তা না, আবার আমাদের যে বাসায় যারা কাজ করতো তাদের সাথে আমরা খেলে বড় হয়েছি। কিন্তু এখনকার বাচ্চারা যে যেই বৃত্তের, সে তার বাইরের ভাষাটা কিন্তু বোঝে না। হ্যাঁ, তো এইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা তাদেরকে সমাজটা ফিরিয়ে দিই। এই সমাজের জায়গাতে আমি একটু আপনাকে আরেকটু জুড়ে দিতে চাই। একে তো সমাজের থেকে আপনি বা আমরা যেরকম ছিলাম, আমাদের শিশুরা সেরকম নয়, বিচ্ছিন্ন হয়ে গেছে। তার সঙ্গে কি আরও একটি উপাদান আপনি দেখতে পান? সাংস্কৃতিক ক্রিয়া কর্মকাণ্ড সংযুক্তি। এখন আমাদের সমাজের শিশু কিশোরদের জন্য সেরকম কোনো দুয়ার কি খোলা রয়েছে? আমি আমি একটু একটু আসতে চাচ্ছিলাম ওখানটাতেই, যে আমার বাচ্চা সারাটা দিন করবে কি। তার ব্রেইনটা তো হাইলি প্রোডাক্টিভ, তার ব্রেইন তো আমার মতন 50 ব্রেইন না, তার তো অনেক অ্যাক্টিভ ব্রেইন। তার তো কিছু করার নাই, কন্টিনিউয়াস কম্পিউটারের সামনে বসে থাকা ছাড়া। এখন বাচ্চারা গল্পের বইও কম পড়ে কেন, কম্পিউটারে গেলেই ওই গল্পটা ছোট করে ওরা জেনে ফেলতে পারে। কাজে গল্পের বই পড়ার দিকে ওদের আগ্রহ নেই, খেলার কোনো ওদের সাথী নেই। ওরা কতগুলো যন্ত্র দিয়ে খেলে, আর ছোটকাল থেকেই কতগুলো ভুল জিনিস আমাদেরকে শেখানো হয়, যেটা আজকের আলোচনাতেও কিছুটা উঠে এসেছে, যে ছেলে কি আর মেয়ে কি। আমাদেরকে পুরুষ হইতে হবে, নারী হতে হবে, আমাদেরকে তো প্রথমে মানুষ হতে হবে। প্রথমে মনুষ্যত্বের মূল্যবোধটা আমার ভিতরে ঢুকবে, তারপরে আমি নারী এবং পুরুষের আলাদা অবস্থানটা বুঝবো, যেটুকুন বুঝবার প্রয়োজন। আলাদা অবস্থানটা বৈষম্যের জন্য তো আমি বুঝবো না। যেমন এখন যে ঘটনাটা ঘটে গেল, কিছু একটা ঘটে গেলেই ওই মহিলাটার দোষ, ওই নারীটার দোষ, ওই যুবতীটার দোষ, ওর পোশাকের দোষ। আমরা কি এই দেশে হিজাব পরা মেয়েদেরকে রেপ হতে দেখিনি? দেখেছি তো আমরা। হিজাব পরলে যদি সকল সমস্যা, বাচ্চাও তো রেপ হয়েছে। হ্যাঁ, কাজে এই যে কতগুলো শিক্ষা, যখন আপনি প্রথম প্রশ্নটা করলেন, এক হচ্ছে স্বাভাবিক বেড়ে ওঠাটাকে নিশ্চিত করতে হবে। হ্যাঁ, প্রচুর প্রাচুর্য, এটা তো স্বাভাবিক বেড়ে ওঠা না। কিছু কিছু বাচ্চা হয়তো বড়ই হচ্ছে, তারা তো আর কোয়েশ্চেন করতে শিখেনি যে তুমি এই টাকা কোথায় পেয়েছো। আমরা যারা স্ত্রী আছি, আমরা তো এই প্রশ্ন করি না স্বামীদেরকে যে তুমি এত টাকা কোথা থেকে আনো। আমার কথা যে স্বাভাবিক বেড়ে ওঠাটা, আপনার জেনারেশন আমার জেনারেশন এক না, আমার জেনারেশন আমার আম্মা এক না, আমার আম্মা আমার নানি এক না। প্রত্যেকটা জেনারেশন তার নিজস্ব প্রায়োরিটি সেট করবে, কিন্তু এই প্রায়োরিটি সেটের পর্যায়ে বিশাল একটা বিচ্ছিন্নতা হয়ে যাচ্ছে আবেগের সাথে, বেগের সাথে এবং বিবেকের সাথে। এই আবেগটা, বেগটা এবং বিবেকটাকে একসাথে করবার জন্য কিন্তু সকলের দায় আছে। আপনি ধর্মীয় ওয়াজ মাহফিলের আমি বিরোধিতা করি না, কিন্তু আপনি ওয়াজ মাহফিলগুলি শুনেন, সারাটা বেশিরভাগ সময় ওখানে নারীকে কিভাবে অবমাননা করে কথা বলা হয় অনেকটা ক্ষেত্রে, এবং এইটাও কিন্তু মানুষকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। কাজে এইটা একটা বড় জায়গা, যেহেতু এই ওয়াজগুলো মানুষকে প্রভাবিত করে, কাজে এখানে সঠিক বার্তা যাওয়াটা কিন্তু খুবই জরুরি। মানুষের যৌন শিক্ষা, আমাদের স্কুল কলেজে তো এই জিনিসগুলো আমাদেরকে শিখানোই হয় না। হ্যাঁ, কাজে অনেকটা পারভার্সনের ভিতর দিয়েও আমাদের কিন্তু ছেলেমেয়েরা, যারা আজকাল
মানে উইদাউট গাইডেন্স এক্সপোজড হয়ে যাচ্ছে একটা বিশাল জ্ঞানের ভান্ডারে, যে জ্ঞানের ভান্ডারের উপর কারোর কোনো নিয়ন্ত্রণ নাই, কোনটা ভালো কোনটা মন্দ বোঝাবার সময় দিতে পারছি না, তারা মানুষের সাথে কথা বলে শিখতে পারছে না। আমার কাছে মনে হয় যে আপনি ওই দাও ফিরিয়ে সেই অরণ্য লওয়ে নগর অতটা তো হবে না, কিন্তু স্বাভাবিক বৃদ্ধির জন্য যা প্রয়োজন, যে বাচ্চাটা স্কুলে গেলে খেলতে পারবে, ও বাচ্চা স্কুলেও খেলার জায়গা পায় না, ওর স্কুলে মাঠ থাকে না, বাসায় এসে ও কোথায় খেলবে, ও তো সারাক্ষণ কম্পিউটারে, and most of the time not supervised, হ্যাঁ। কাজে সেখানে এটা একক কারো দায়িত্ব না, আমরা সকলে মিলে আমাদের শিশু এবং কিশোরদের জন্য সমাজটাকে নিরাপদ করছি, নাকি তাদেরকে অস্থির করে মারতেছি, সবাইকে ফার্স্ট হইতেই হবে। অনেক ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে চাই, কিন্তু এটি ছোট্ট বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশের কথা দশের কথা। আজকে আমরা আলাপ করছি অপরাধ ও কৈশোর তারুণ্য। ডক্টর ইমতিয়াজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা অনেক কারণের কথা দেখছি এসছে, কারণগুলোর মধ্যে অনেকগুলো স্টাডিজে বা গবেষণায় খতিয়ে দেখলে কিন্তু এগুলো বলা হয় যে বিচ্ছিন্নতা যেরকম রয়েছে সেটা একটি কারণ, পরিবার ভেঙে যাওয়া কারণ, কিন্তু অনেক শিশু আবেগের বশে হঠাৎ করে কিছু বুঝতে না পেরে সে হয়তো অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, বা পরিবার একটি ব্যাপার। কিন্তু আমাদের এখানে একেবারে আমাদের সংকটটা তো আসলে বাইরের উন্নত বিশ্বের সংকটের মতন বা ইউরোপের মতন নয়। তো আপনি শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে কি দেখেছেন? দেখেন, আমি শিশু এবং তরুণ এক করে বলি, কারণ যেটা হয় যে একটা শিশু প্রথমত সে কি চায়। সে, আপনি ছেলেদের ক্ষেত্রে দেখবেন একটা ছেলে বলছে যে আমি পুরুষ হতে চাই, আমি একটা একদম যেটা বল রিয়েল ম্যান, সত্যিকারের পুরুষ, আমি একটা হিরো হব। এখন হিরো হতে হলে সে কাকে অনুকরণ করবে? ইমাজিনারি চরিত্র, হিরো বা ম্যান মানে কি? হ্যাঁ, এখন এইটা সে কোত্থেকে কপি করছে? প্রথমত একটা ছেলে শিশুর কাছে কিন্তু তার বাবা তার ফার্স্ট আইডিয়াল। আমি যে কারণে বারবার, যদি আইজিপি সাহেব একটু রিফার করার চেষ্টা করছেন, কিন্তু আই স্টিল এমফাসিস অন ফাদার্স রোল। আমি ফ্যামিলিকে মনে করি, কারণ আমাদের পিতৃতান্ত্রিক সমাজ বলেই কি আপনি পিতার উপরে জোর দিচ্ছেন? নেসেসারিলি দ্যাট, এটা দুটো ভিন্ন বিষয় আছে। একটা হচ্ছে মিডল ক্লাস এবং আপার ক্লাসে এখন নারী কিন্তু কর্মক্ষেত্রে যাচ্ছে, অনেক ক্ষেত্রে যেতে বাধ্য হচ্ছে। আবার ওয়ার্কিং ক্লাসেও কিন্তু মেয়েদের একটা বড় অংশ লেবার ফোর্সে এসছে। আমাদের লেবার ফোর্সে নারী পার্টিসিপেশন এখন অ্যারাউন্ড 30%। তার মানে যেটা ছিল, ইভেন আপনি যদি 15 বছর আগেও যান, আমার ধারণা এটা 8 থেকে 9% ছিল। তার মানে কি, এতগুলো মেয়ে যখন কর্মক্ষেত্রে চলে এসছে, তখন একটা ভ্যাকিউম তৈরি হয়েছে পরিবারে। আইজিপি সাহেব বলছিলেন যে নারীরা এখন সময় দিতে পারছে না। নারীরা সময় দিতে পারছে না, হিস্টোরিক্যালি কি নারীরা এই সময়টাই দেবে? বাবাদেরও তো তাদের রোলে পরিবর্তন আনতে হবে। মায়েরা তাদের রোলটা পরিবর্তন হয়েছে। এখন একটা সংসার যদি ঢাকা চালাতে হয় সৎভাবে, একজন বাবার ইনকাম দিয়ে মিডল ক্লাস ইজ ভেরি ডিফিকাল্ট। সুতরাং মাকেও চাকরি করতে হচ্ছে। আমার ওয়াইফ চাকরি করেন, এখন আমার ওয়াইফ যখন কর্মক্ষেত্রে যাচ্ছেন, একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে ফ্যামিলিতে, এটা কিন্তু বাবাকে ফিল আপ করতে হবে। আমি নিজে, যেমন কথা এসছে যে আপনার বাইরে তাকে কাজের, খেলাধুলার সুযোগ দেওয়া হচ্ছে না, সাংস্কৃতিক সুযোগ স্টিল আছে, সেগুলো অ্যাভিল করাতে হলে বাবা বা মাকে তার পাশে থাকতে হবে। আমার জীবনের প্রায়োরিটি কি? অর্থ, বিত্ত, না আমার সন্তানটা? আমি আমার ছেলেকে সবসময় বলি, বাবা আমি চাই না তুমি আমাকে দিয়ে পরিচিত হও, আমি তোমাকে দিয়ে পরিচিত হতে চাই। একসময় যেন মানুষ বলে, তো এইটা আমি খুব সংক্ষেপে এইভাবে বলি, এই যে এই প্যারেন্টিং সেন্সটা যদি আপনার থাকে, পৃথিবী ধরেন আইয়ামে জাহেলিয়ায় বসবাস করছি আমরা, তারপরও এখানে সুন্দর মানুষ তৈরি হবে। প্যারেন্টিং এর জায়গাটি, আপনার অভিভাবকত্বের জায়গাটি বুঝলাম, কিন্তু এর সঙ্গে এই প্রশ্নটি না করে আমি পারছি না। সন্তানকে আপনি সময় দিচ্ছেন, কিন্তু যেই প্রশ্ন বা প্রসঙ্গটি অন্য দুজন বক্তা আনলেন, আইজিপি সাহেব এবং রিজওয়ানা হাসান, যেটি বললেন যে বৃহত্তর অপরাধের জায়গা। আমি একটি ছোট্ট, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমাদের বাড়িতে কোনো একদিন যদি তরকারিতে, হয়তো আমার বাবা খেতে বসে দেখলেন যে আজকে দুপুরে তরকারিতে ডাটা দেওয়া, আমার বাবা প্রশ্ন করতেন, আমি তো ডাটা কিনে আনি নাই, আমার মাকে, তুমি ডাটা কোত্থেকে আনলা? উনি উৎসটা জানতে চাইতেন। মানে আমাদের সামর্থ্যের মধ্যে এইটুকুর ভিতর দিয়ে যে একটা চর্চা। এখন আপনি আমাকে বলুন, যেই বাবা 25,000 30,000 টাকা বেতনের চাকুরি করেন, কিন্তু যেই বাবার ঘরে জেল্লা, জৌলুস বা অনেক ঐশ্বর্য উপচে পড়ছে, সেই যে প্রবণতাটা, এর কি একটি প্রভাব শিশু, মানে 18 বছরের নিচে তো শিশুই, আমরা যদিও কিশোর তরুণ বলছি, আন্তর্জাতিকভাবে তো সে শিশু, ফলে আমরা শিশুই বলছি, তাহলে সেই শিশু মনে এর প্রভাবকে আপনি কিভাবে দেখবেন? মানে এটা তো, আপনি যদি শিশুর মনের প্রভাবকে অ্যানালিসিস করতে চান, তাহলে এটা যে অন্যায় ন্যায়, যেমন আপা একটা কথা বলছিলেন যে স্টোরিগুলো সে কোন ধরনের গল্পগুলো নিচ্ছে, এটা কিন্তু মনিটরিং, ফিল্টারিং হতে হবে। সন্তানের সাথে আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, আমি 5 নম্বর সন্তান, ছেলেদের ভিতরে 6 নম্বর, ছেলেদের ভিতরে 5, আমার বড় 4টা ভাই।
বাবা আসছেন, এটা ছিল আমাদের জন্য একটা আতঙ্কের বিষয়। আমার সন্তানের সাথে যদি আমি সেইভাবে এবং সেই প্যারেন্টিংটা করেছেন দেখে আজকে আমি না, কিন্তু শিক্ষক আমার হয়েছি। আমি একটু প্রশ্নের শেষ করি, উত্তরটি সেটি হলো না। আমি এই প্রশ্নটি নিয়ে আমি একটু যেতে আমি চাই। একটু শেষ জি, করি। জি বলুন। এখন আপনি যদি সেই অতীতের বাবা পুত্র সম্পর্ক দিয়ে এখনো চান, এটা ভুল হবে। বাবা পুত্রের সম্পর্ককেও রিসংজ্ঞায়ন করতে হবে, না, বাবা নতুন করে পুত্রের সংজ্ঞায়ন সম্পর্ক করতে হবে। যতই বন্ধুত্বপূর্ণ হোক, যেখানে বাবা এরকম অপরাধ প্রবণ একজন বাবা, এখানে আমি ঘুষ উত্তরটা শুনি, খুব খাচ্ছেন, শীঘ্রই। দুর্নীতি করছেন, সেই কজন বাবার বাবা প্রভাব কি খাচ্ছেন? হবে? আপনার যে বাংলাদেশের এখনো মেজরিটি মানুষ যদি সৎ না হতো, এই দেশ চলতো না। এই প্রশ্নটাই আমি করতে চাই সাবেক আইজিবি সাহেব, তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। মুখলেসুর রহমান, আপনার কাছে এর উত্তর বা ব্যাখ্যা জানতে চাই, আপনার ব্যাখ্যা কি? দেখুন, এটা চাচাসুলা ব্যাখ্যা দেওয়া কঠিন। দুর্নীতি, অমুক ব্যক্তিটি দুর্নীতি করে বা অমুক সংস্থার লোকজন দুর্নীতি করে, এটা ফ্ল্যাটলি বলে দেওয়াটা যুক্তিসঙ্গত নয়। এখন কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা এথিক্যালি বলেন, আইনত বলুন, আমরা কিন্তু বলতে পারি না সেই লোকটি দুর্নীতিবাদ। কিন্তু আমাদের সমাজের যদি আপনি চারিদিকে তাকিয়ে দেখেন, আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমরা একটা মানে অতল, মানে অসীম একটি সীমাহীন সমুদ্রের মধ্যে, মহাসমুদ্র, মহা দুর্নীতির সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি। অসীম সীমাহীন। তো এখানে কারা দুর্নীতি করছেন, কারা ডুবে মরছেন, কারা ভাসছেন, আমরা সেগুলো কিন্তু দেখি। এটা একটা পারসেপশন। আমরা বলতে পারবো না যে অমুক লোকটি এরকম, অমুক লোকটি সেরকম। আমরা দেখি হাজার হাজার কোটি টাকা নিয়ে কেউ লাপাত্তা হয়ে গিয়ে বসে আছে, তারা দিব্যি ভালো আছে। আমরা দেখছি যে একটা দুর্বৃত্ত পরায়ণ লোক, সে তার কাঙ্ক্ষিত জায়গাটায় ঠিকঠাক গিয়ে বসে পড়তে পারছে, যেন আরো দুর্বৃত্তায়ন ছড়ায় দিতে পারে। তো এই ধরনের একটি সামাজিক পরিমণ্ডলের মধ্যে আমি বলতে পারেন যে বেশিরভাগ মানুষ দুর্নীতি করে না, ঠিক আছে। আমার ভোটটিও কিন্তু অল্প পয়সায় বিক্রি হয়ে যেতে পারে। মানে আমরা সমাজটাকে বিনির্মাণ ভালোর দিকে করতে কতটুকু পেরেছি আমরা জানি না, কিন্তু নেতিবাচক দিকে সমাজটা বিনির্মাণ আমরা যথাযথভাবে করতে পেরেছি। এই জায়গাতেই আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে হচ্ছে, সেটি হচ্ছে আমরা যখনই কিশোর অপরাধ নিয়ে কথা বলি, সেখানেই কিন্তু ড্রাগ বা মাদকের প্রসঙ্গটি একেবারে অবিচ্ছিন্নভাবেই উঠে আসে। একটু আগে ঐশীর কথা হচ্ছিল, ইয়াবা এখন আমাদের সমাজে একটি মহামারীর চেয়েও ঘোরতর, আমি শব্দ আর কি আছে জানি না, আপনারাই বলুন। এই মাদকের সঙ্গে বা এত যার হাতের নাগালের মধ্যে, আপনাদের কথা থেকে যতখানি বুঝতে পারি বা সংবাদপত্র থেকে বুঝতে পারি, এই বিষয়টির সঙ্গে কি কোনো রকমের যোগসূত্র আছে কিনা, আপনি ভেতর থেকে কি দেখেছেন কি জানেন? আমরা যখন শিশু কিশোরের অপরাধ নিয়ে কথা বলছি, শিশু কিশোররা বন্ধু বান্ধবদের মধ্যে কথা কাটাকাটির সময় ছুরি মেরে দিচ্ছে, বন্ধুদেরকে, এক বন্ধু আরেক বন্ধুকে তার শ্লীলতাহানি করছে, রেপ করছে, কখনো কখনো ড্রাগ নিচ্ছে, ড্রাগের ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছে, এবং এই ড্রাগের ব্যবসাটা তাদের আবার গডফাদার আছে। এই সমস্ত ছোট ছোট গ্যাং ক্রিমিনাল তৈরি করে এদেরকে দিয়ে একটা নেটওয়ার্ক বানিয়ে মাদকদ্রব্য বিক্রি করা এবং সেগুলো সরবরাহ করা, রুট তৈরি করা, এটা বেশ পুরনো একটা পদ্ধতি, শিশু কিশোরদেরকে মাদকের সাথে সম্পৃক্ত করা এবং এদেরকে দিয়ে মাদকটা বিক্রি করানো এবং মানে ফেরি করে বিক্রি করানো বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে একটু আড্ডাবাজি হয়, যেখানে যেখানে রকবাজ ছেলেরা আছে, যুবকরা বসে কথাবার্তা বলে, ওই সমস্ত জায়গায় দেখা যাবে যে কিছু বাচ্চা ছেলে পেলে গিয়ে ড্রাগ সরবরাহ করে আসছে। এটা একটা ক্রিমিনাল গ্যাং, এটা বড়দের সাথে ছোটদের একটি মেলবন্ধন তৈরি করে এই ধরনের ড্রাগের ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছে। এবং শিশুরা আলটিমেটলি হচ্ছে কি, তারা নিজেরাও ড্রাগ নিতে শিখছে, বলছে যে তুই 5টা ইয়াবা বিক্রি করে একটা তোর ফ্রি দিলাম, তুই এটা খেয়ে নিস, অথবা সে একটা ফ্রি পেলো, বিক্রি না করে নিজে খেয়ে নিল। এইখানে তাহলে আমাদের এখন করণীয় কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে প্রস্তুত কিভাবে হতে হবে? আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দেখি, কিন্তু সেটা কি আসলে প্রকৃত অর্থেই কোনো সুফল এখন পর্যন্ত বয়ে আনার মতন হয়েছে কিনা, আপনার কি মত? আইন প্রয়োগ করাটা এটা হলো প্রথম শর্ত।
যে সমাজের সর্বক্ষেত্রে আইনটা যথাযথভাবে প্রয়োগ করতে হবে। আপনি শিশু অপরাধ নিবারণ করতে যান শুধু আইন প্রয়োগ করে, আপনি ধর্ষণের ক্ষেত্রে আপনাকে আইন প্রয়োগ করতে হবে না, ডাকাতির ক্ষেত্রে আপনাকে আইন প্রয়োগ করতে হবে না, দুর্নীতির ক্ষেত্রে আপনাকে আইন প্রয়োগ করতে হবে না। আইন প্রয়োগ করতে হবে সর্বত্র সকল জায়গায় একভাবে, একসাথে প্রয়োগ করতে হবে, এবং তাহলেই দেখবেন যে আপনি সমস্ত অপরাধগুলো উপর এটার অভিঘাত তৈরি হচ্ছে এবং সবগুলো কমে আসছে। শুধু আইনটা প্রয়োগ করলে তো হবে না, আইন প্রয়োগ করে তার একটা ডেস্টিনেশন আছে, শেষ পর্যায় পর্যন্ত যেতে হবে, বিচার পর্যন্ত যেতে হবে, এবং এই অপরাধীগুলো যখন দ্রুত বিচারের আওতায় চলে আসবে এবং ক্রমান্বয়ে আসবে, একজন মানুষ যখন সংক্ষিপ্ত হওয়ার সাথে সাথে থানায় গিয়ে তার অভিযোগটা রুজু করতে পারবে, এবং থানা তার অভিযোগটা পাওয়া মাত্র কোন রকমের নির্দেশাবলী ছাড়া তার তদন্ত শেষ করে কোর্টে পাঠিয়ে দেবে, কোর্ট সেটা বিচার করে রেজাল্টটা দিয়ে দেবে, অপরাধীকে শাস্তি দিয়ে দেবে, এবং এটা তো ক্রমান্বয়ে প্রতিদিন নিত্য নৈমিত্তিকের বিষয়টা যখন হয়ে যাবে, তখন দেখবেন যে এই ধরনের সকল অপরাধগুলোর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা একটা সহনীয় অবস্থা, এমন কাঙ্ক্ষিত বিচার বা একটু এক সেকেন্ড, এইরকম কাঙ্ক্ষিত ব্যবস্থা আমরা কবে নাগাদ আসলে আমাদের পক্ষে অর্জন করা সম্ভব, খুব সংক্ষেপে যদি বলেন, কারণ আমরা শেষের দিকে আরো একটু আলাপ বাকি আছে। কোন দেশে আছে? আমরা তো সেদিকে যাওয়ার চেষ্টা করছি। এখানে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে। এখানে যে সমাজপতি যারা আছেন তারা নিজেরা দুর্নীতি থেকে মুক্ত হয়ে একটুখানি চিন্তা করতে হবে এই সমাজের জন্য, এই দেশটার জন্য, যে এই দেশটা যদি থাকে তাহলে তাদের দুর্নীতি করতে সুবিধা হবে। দেশটাকে উচ্ছন্নে দিয়ে তো আর তাদের দুর্নীতি করাটা যাবে না। এই একটুখানি চিন্তা ভাবনায় যদি আমরা আসি, তাহলেই হয়তোবা একটু রাজনৈতিক সদস্যের সাথে এগুলো যদি একটু মিলিয়ে দেই, তাহলেই আমরা প্রাথমিক পদক্ষেপটা নিতে পারবো। এই পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কোন অপরাধের দমন আমরা যেভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে চাই সেটা সম্ভব নয়। অনেক ধন্যবাদ। আমি একটু সৈয়দা রিজওয়ানা হাসান আপনার মন্তব্য জানতে চাই এই প্রসঙ্গে, যে আজকাল এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যেটি বা শুধু সোশ্যাল মিডিয়া নয়, গণমাধ্যমেও, মূলধারার গণমাধ্যমে যেটি দেখা যায় সেটি হলো যে অভিযুক্ত যেই হন না কেন, এমন একটি প্রবণতা দাঁড়িয়েছে যে তার ছবি জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় হোক বা গণমাধ্যমে হোক, অমুক সেটি চোর ডাকাত থেকে শুরু করে ছিনতাইকারী, মানে যা কিছুই হোক না কেন, এই যে বিশেষ করে যে 18-র নিচে, এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু আপনার মনোযোগ কাটছে এই কারণে, আন্তর্জাতিকভাবেই যেখানে বলা হচ্ছে শিশু 18 বছরের নিচে তাকে জেলে পাঠানো যাবে না, ঘোরতর ভয়ানক অপরাধীদের সঙ্গে তাকে মিশতেই দেওয়া যাবে না, তাকে সংশোধনাগারে পাঠানো হবে, সেই রকম একটি বাস্তবতায় যেখানে এই শিশুর সামগ্রিক জীবন, সারাটা জীবন সামনে পড়ে আছে, এই শিশুর ছবি তাকে ভাইরাল করে দিয়ে বা গণমাধ্যমে প্রকাশ করে দিয়ে আমরা কি তার সারাটা জীবনে কলঙ্ক এঁটে দিয়ে তার সুন্দর জীবনে ফেরত আসারটাকে ঝুঁকিতে ফেলে দিচ্ছি কিনা? আপনারা কি দেখছেন? আমি মনে করি ট্রায়াল হতে হবে ফেয়ার ট্রায়াল, এবং সেটা হতে হবে সকল রকমের সীমা যেটার আঁকা আছে আমাদের রাষ্ট্রীয় পারিবারিক সমাজে, সেগুলো মেনে চলে। মিডিয়া ট্রায়াল সেটা বয়স্কই বলেন কিশোরী বলেন কারো ক্ষেত্রেই প্রযোজ্য না, কারণ যার বয়স 18 এবং যার বয়স 25-25-এরও কিন্তু সারা জীবন পড়ে আছে সামনে। কাজে সেটা বিষয় না, বিষয় হচ্ছে কি শব্দটা খুব ক্যাচি, কিশোর অপরাধ, কিশোরী অপরাধ। যখন অপরাধটা কিশোর এবং কিশোরী করে তখন সেই অপরাধের দায় সকলকে আমাদের ভাগ করে নিতে হবে। আমরা কেমন সমাজ গড়লাম, কেমন পরিবার গড়লাম, কেমন রাষ্ট্র গড়লাম যে কিশোর অপরাধের সংখ্যা, কিশোরী অপরাধের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কি করছি আমরা আমাদের পরের প্রজন্ম নিয়ে? আপনি সোশ্যাল মিডিয়ার একটা নেতিবাচক দিক বললেন, আমি একটা ইতিবাচক দিক বলি। আমি কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পার্সন না। আপনি নিরাপদ সড়ক আন্দোলনটার কথা ভেবে দেখেন তো, যখন নিরাপদ সড়ক আন্দোলনে কিশোর কিশোরীদেরকে আমরা দেখলাম রাস্তায় অবস্থান নিয়ে একটা অন্যায়ের প্রতিবাদ করলো, আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই আশ্বস্ত হয়েছি, খুশি হয়েছি যে এই দেশে মানুষ এখনো প্রতিবাদ করে। এত কিছুর পরেও এই বাচ্চাগুলো দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে। তাদেরকে কোনোভাবে থামিয়ে দেওয়া হয়েছে। থামিয়ে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের আপত্তি। কাজে আপনার প্রশ্নের একটা উত্তর হচ্ছে যে না, মিডিয়া ট্রায়াল কারো ক্ষেত্রেই হতে পারবে না, সেটা কিশোর হোক, কিশোরী হোক, অপরাধী হোক, ভিকটিম হোক, কারোর ক্ষেত্রেই কোনো মিডিয়া ট্রায়াল হবে না। এবং 2 নম্বর হচ্ছে সেখানে কিছু কিছু সীমারেখা টানা উচিত। আমাদের আইন প্রয়োগকারী সংস্থা কিন্তু সারাক্ষণই দেখি একটা কাউকে ধরে নিয়ে তার সামনে নামটা নিয়ে তাকে নিয়ে প্রেস কনফারেন্সে হাজির করা হয়, সেই অপরাধ করেছে। এইটা কি আসলে কোনো সভ্য দেশে হয় বা হতে পারে? ধন্যবাদ। এই জায়গা জি
না ঠিক আছে ঠিক জি আছে go ahead. ধন্যবাদ। এই যে আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ দিকে এসে গেছি, আমরা সবার মন্তব্য একটু করে জেনে নিতে চাই। ডক্টর ইমতিয়াজ, আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু শিশু কিশোরের অপরাধ এবং তাদের বেড়ে ওঠা এই নিয়ে গবেষণা করছেন, আমি চট করে একটি স্টাডিজ যেটি হচ্ছে আমেরিকার 70 দশক এবং 80 দশকে, সেখানে ক্যালিফোর্নিয়া এবং ফিলাডেলফিয়ার দুটি তথ্য। এক জায়গায় বলা হচ্ছে যে ক্যালিফোর্নিয়ার প্রায় 1/3 শিশু, মানে তাদের বয়স 30-এর মধ্যে জীবনে একবার না একবার সে গ্রেফতার হয়েছে। এবং একই রকম ঘটনা বলা হচ্ছে ফিলাডেলফিয়াতে, সেখানে এরকম বড় সংখ্যক মানে 35% তারা অ্যারেস্ট হতে হয়েছে কোনো না কোনোভাবে। কিন্তু তারা তো এই এত সংখ্যক অপরাধ, তাদের স্ক্রিনিংও একরকম, তাদের ম্যাপিংও আছে, আবার তারা সেটিকে কন্ট্রোলও করতে পেরেছে। আমরা আসলে কোথায় দাঁড়িয়ে রয়েছি যদি তুলনা করি? আমাদের এখন করণীয় কি, উত্তরণের পথ আপনার কাছে দেখেন, জানতে আমরা চাই। আলাপ করছিলাম মানে একটা বিষয় মনে হচ্ছে যে আইনটা প্রয়োগ করলেই বোধহয় অপরাধ প্রবণতা কমে যাবে। এটা কমবে না। আমি ডিফার বা আমার ভিন্ন মত আছে, কারণ প্রোটেকশন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কোনো দিন পুলিশ দিয়ে আপনি অপরাধ প্রবণতা কমাতে পারবেন না, মানে নিশ্চিহ্ন করতে পারবেন না, হয়তো শুধু কমাতে পুলিশ পারেন, দিয়ে সম্ভব নয়। এক্স্যাক্টলি, সেটা দরকার। কিন্তু কিশোর কিশোরী অপরাধের ধারণাটাই ডিফারেন্ট। কেন এই কথাটা বলা হয়, কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ ওই বাচ্চাটির বেড়ে ওঠার মধ্য দিয়ে তো থাকারই কথা না, সেখানে অনেকগুলো বিষয় আছে। নাম্বার 1, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি। ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে একটা বাচ্চা বড় হচ্ছে, তার যে বড় হওয়ার সময় তার সামনে তার এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখাবে কে? যে জন্য আমি বলেছি এখানে বাবার ভূমিকা, বিশেষ করে অপরাধের দিকে জড়িয়ে যাচ্ছে কিন্তু ছেলে শিশুরা, সেখানে বাবাদের একটা বিরাট ভূমিকা আছে। সেটারও কিন্তু কোনো মায়ের আমাদের আছে, ম্যাপিং নেই। আমরা আছে, শুধু mapping আছে। ছেলেদের কথা কি আমরা আমি বলতে আপনাকে বলি, পারি? হ্যাঁ, আমি বলছি আপনাকে, আসলে সময় কমসের জন্য বলা, আমি রেফারেন্সটা দিতে কারণ পারিনি, তাও ঐশীর দিই। ঘটনাও আমাদের সামনেই রয়েছে একটা মাত্র। এবং তবে আইজিপি সাহেব যেভাবে বলছিলেন, মনে হচ্ছেন যে বাংলাদেশের চারদিকে অপরাধে সব ছেয়ে গেছে। আপনি দেখেন কিশোর একটা অপরাধ, perception। এক্স্যাক্টলি। এবং এই পারসেপশনটা কেন হচ্ছে? কারণ যখন খারাপ জিনিসগুলো হচ্ছে আমাদের মিডিয়াগুলো ফলাও করে প্রচার করছে। ভালো কাজ কি হচ্ছে না? আমাদের শিশু কিশোররা কি এই সমাজে ভালো কাজ করছে না? খারাপ সংবাদই সংবাদ আসলে। এবং এই যে খারাপ সংবাদ করছেন আপনারা, এখানে আপনাদের বিরাট দায় আছে। যে ছেলেটা ভালো কিছু করছে তাকে সেলিব্রেট করতে হবে। এটা হচ্ছে কম পরিসর, হচ্ছে বাড়াতে হবে। যেটা আমি বলছিলাম যে কিভাবে পরিবর্তন সম্ভব। আমাদের গবেষণা আমরা দেখেছি 70% শিশুরা মোবাইল ইউজ করে গ্রামে, এবং যার ভেতরে 68% পর্নোগ্রাফি অ্যাক্সেস করে। মেয়েদের ক্ষেত্রে সংখ্যাটা মাত্র 10, পর্নোগ্রাফি অ্যাক্সেস করার সংখ্যাটা আরও কম। তাহলে কি দাঁড়ালো? আপনি খেয়াল করেন, ছেলে শিশু, একটা ছেলে হয়ে জন্মালেই সে তো বিরাট ক্ষমতাবান। এই যে ক্ষমতার ধারণাটা ছেলেটা জন্মানো মাত্রই পায়, এখান থেকে কিন্তু সে ডিরেইলড হয়ে যায়। আরও ইন্টারেস্টিং হচ্ছে, এই 70% ছেলেদের মধ্যে কিন্তু একটা মেজরিটি তার মায়ের মোবাইলটা মায়ের নামে কেনা হয়, ইউজ করে ছেলেটা। বাবা মনে করে আমার তো ছেলে, ও আমার ভবিষ্যৎ। এই মাইন্ডসেট যতদিন চেঞ্জ না হচ্ছে পরিবর্তন হবে না। সেকেন্ড হচ্ছে, আপনি শুধু অন্ধকারই দেখেন। আমি আইজিপি সাহেবকে বুঝতে পারছি, উনি যেহেতু অপরাধ নিয়ে কাজ করেছেন, আমার বাবাকেও দেখেছি, তো ওনারা অপরাধটাকে অনেক বড় করে দেখেন। এখানেও কিন্তু একটা বড় সমস্যা আছে, দু চোখ দিয়ে দেখতে হবে। আপনি একটা চোখে অপরাধ দেখেন, আর একটা চোখে ভালো জিনিসটা দেখেন। বাবা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে শেখানো এই ভালোটাই ঠিক, খারাপটা ঠিক না। তবে আমি ওনার সাথে একমত, আপনি 1000 কোটি টাকা নিয়ে এই দেশ থেকে চলে গেল, তার কোনো শাস্তি হলো না। আপনি যতই এই সন্তানটাকে ঠিক রাখেন না কেন, একটা সময় যেয়ে কিন্তু সে অপরাধ হবে। তবে কিশোর কিশোরী অপরাধের দায়িত্ব কিন্তু বাবাদেরকে, মায়েদেরকে নিতে হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে রয়েছি। শেষ মন্তব্য জানতে চাই আপনার, মোখলেসুর রহমান, আপনার কাছে। দেখেন, আমাদের জনসংখ্যার অর্ধেক হলো শিশু 18 বছরের নিচে। তাদের জন্য আমাদের কতখানি চিন্তা আমরা করি। আজকের যে আলোচনার বিষয়বস্তু আপনি নিয়ে এসেছেন, এটা একটি সমস্যা না হলে অবশ্যই এটা আলোচনার বিষয়বস্তু হতো না। এবং কিশোর গ্যাং যে পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে, আমরা শিশু কিশোর নিয়ে কথা বলছি তো, এবং একটা পাড়ার মধ্যে 10টা 15টা 20টা পর্যন্ত গ্যাং তৈরি হয়ে আছে। যেগুলো থানা পুলিশ পর্যন্ত হয় সেগুলো আমরা দেখি, থানা পুলিশের বাইরেগুলো কিন্তু দেখি না। আমাদের এই শিশুরাই তো ভবিষ্যৎটা তৈরি করবে, যে মূল্যবোধ নিয়ে তৈরি করবে। আমার সকল শিশুরা অপরাধের সাথে জড়িত হচ্ছে না, সেটা ঠিক আছে। এবং শুধুমাত্র যে আমরা অপরাধ দেখছি সেটাও ঠিক না। আমি তো এখন একজন সাধারণ ব্যক্তি, রাস্তা দিয়ে হেঁটে যাই, আমাকে তো কেউ আক্রমণ করছে না, আমি বলতেই পারি যে আমি খুব শান্তিতে আছি, নিরাপদে আছি। কিন্তু এটাকে আরো অনেক দূরে নিয়ে যাওয়া দরকার, আরো যেন এই কথাগুলো না উঠতে পারে। যেন এই জন্য আপনার পরামর্শ কি, সংক্ষেপে যদি আপনার কোনো পরামর্শ থাকে? আমার জায়গাটা হলো যে
এই শিশু কিশোরদের জন্য একটি অ্যাটমসফিয়ার তৈরি করার যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, তাদের জন্য একটা সুন্দর বিচার ব্যবস্থা তৈরি করা দরকার, তাদের জন্য একটা বেশি বাজেট বরাদ্দ করা দরকার, এবং ওই যে প্যারেন্টিং এর কথা যেটা এসছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা এটা সুদূর ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে কোনোদিনই সেই পুরনো প্যারেন্টিং কোনোদিনই ফিরে আসবে না। এই প্যারেন্টিং এর জায়গায় পাশ্চাত্যের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিতে হবে, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে সেইভাবে চিলড্রেন ফ্রেন্ডলি করে গড়ে তোলাটা খুবই জরুরি হবে, দরকার বলে অন্তত আমি মনে করি। অনেক ধন্যবাদ। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে জানতে চাই আমাদের উত্তরণের উপায় কি? একটা হচ্ছে শিশু কিশোরদেরকে এবং কিশোরীদেরকে স্বাভাবিকভাবে হেসে খেলে সকলের সাথে মিশে বাড়তে দেওয়া, তাদের জন্য পারিবারিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা। একজন ছেলে যদি প্রথম থেকেই জানে সে ছেলে এবং মেয়ের দ্বিগুণ পাবে, তার অবস্থান উপরে, সেটা কখনোই তার জন্য ভালো হবে না। ইটস আ ফলস সেন্স অফ এম্পাওয়ারমেন্ট। আরেকটা কথা হচ্ছে যে মারা যেহেতু আজকাল কর্মক্ষেত্রে প্রচুর ইনভলভড হচ্ছি, আমরা কর্মক্ষেত্রগুলো নারীর কাজে সহায়ক হওয়া, আমরা যাতে আমাদের সন্তানদেরকে নিয়ে যেতে পারি, মা হোক বাবা হোক, সন্তানকে নিয়ে সাথে রাখতে পারি, আমাদের চোখের সামনে রাখতে পারি, সেরকম একটা আবহ সৃষ্টি করা। এটা অনেকেই করতে খুব রিলাক্টেন্ট থাকেন, মা বাচ্চা নিয়ে যাবে শুনলেই না ঠিক আছে তাহলে আপনি পরের বছর চাকরিতে জয়েন করেন, এটা হবে না। দুই হচ্ছে যারা কিশোর এবং তরুণ এবং তরুণীরা অপরাধে জড়িয়ে পড়ছেন, পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতারা আমাদের দেশে একটা অনেক বড় ভূমিকা পালন করে, তাদেরকে সাম্যের বাণী নিয়ে আসতে হবে। আর রাষ্ট্রীয় পর্যায়ে যে সংশোধনাগার কেন্দ্রগুলো আছে সেগুলো তো ভয়ঙ্কর, সেগুলোর চিত্রগুলো তো আমরা জানি, সেগুলোকেও আমাদের ঢেলে সাজাতে হবে যাতে যারা সত্যিকারের সিরিয়াস অপরাধে জড়িত হয়ে পড়ে তারা সেখানে থেকে সংশোধিত হয়ে বের হয়। সাম্য এবং সমান অধিকারের বাণী ছাড়া কিন্তু আসলে আপনি অপরাধ প্রবণতা কমাতে পারবেন না, এবং ফলস সেন্স অফ সিকিউরিটি সকল ক্ষেত্র থেকে আমাদেরকে ঝেঁটিয়ে সরিয়ে দিতে হবে। অনেক ধন্যবাদ। আপনি কি 30 সেকেন্ডে আর কিছু যোগ করতে চান ডক্টর খুব ইমতিয়াজ? সিম্পলি, আসলে বিষয়টার সহজ কোনো সমাধান নেই, তবে যেটা আমি বলেছি যে বাবা এবং মা, তাদের গুরুত্বটা তাদেরকে উপলব্ধি করতে হবে যে এটা তাদের জীবন তাদের সন্তানদের কাছেই থাকে। তাদের সন্তানদেরকে যদি বড় করতে না পারেন, যদি ভালো করতে না পারেন, যদি সৎ মানুষ না করতে পারেন, আপনার নিজের জীবনে কোনো মূল্য নাই। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেশের কথা দশের কথা অনুষ্ঠানে কথা বলছিলাম অপরাধ ও কৈশোর তারুণ্য এই প্রসঙ্গে। আপনারা শুনলেন যে আমাদের সঙ্গে যোগ দেওয়া তিনজন অতিথি, তিনজনই যদি মূল বক্তব্যটি বলতে চাই এরকম, মনে করছেন পরিবারের ভূমিকা, বিশেষত বাবা মায়ের ভূমিকা অনস্বীকার্য সন্তানকে মানুষ করবার ব্যাপারে। তবে সেই বাবা মা তারা যদি নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তারা যদি নিজেরাই যেমন করেই হোক অর্থ প্রতিপত্তি বা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হওয়ার কারণে অপরাধকে চাপা দেওয়ার মনোবৃত্তি ধারণ করেন, তাহলে হয়তো সমাজে বদল আসবে না। এই জন্য সামাজিক ন্যায় বিচার যেরকম দরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আরও বেশি মনোযোগী হতে হবে, এবং একই সঙ্গে এই শিশু কিশোররা যেন সামাজিকভাবে হেসে খেলে বেড়ে উঠতে পারে, তাদেরকে বিদ্যালয়ে, তাদের স্কুল কলেজ এবং পাড়াতেও তাদের পারস্পরিক মেলামেশার সুযোগ তৈরি করতে হবে। সাংস্কৃতিক যে বিনিময়, বিভিন্ন সংগঠন, সেগুলোর সঙ্গে তাদেরকে জড়িত হওয়ার সুযোগ দিতে হবে, এবং সর্বোপরি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের চোখ কান খোলা রাখতে হবে। ন্যায় বিচার দিয়েই কেবল এই যে অন্ধ পাকে আমরা ঘুরপাক খাচ্ছি এখান থেকে মুক্ত হওয়া সম্ভব বলে অতিথিরা মনে করছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আশা করছি আগামীকালও আমাদের সঙ্গে থাকবেন একই সময়ে। আবারও ফেরত আসবো দেশের কথা দশের কথায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।